Here we go. এটা হলো vlog নাম্বার 1 এবং আমাদের vlog নাম্বার আপনি অলরেডি সেন্ট মার্টিন সম্পর্কে সবই জানেন, আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে সেন্ট মার্টিন সম্পর্কে বিস্তর বর্ণনা দেওয়া আছে। এবার একটু আলাদা কিছু করা যাক। ওইটা সেন্ট মার্টিন যাওয়ার আগে রেকর্ড করা। আমার মতো প্ল্যান ছিল আমি সেন্ট মার্টিনের একটা ব্লগ বানাবো, কিন্তু সেন্ট মার্টিন নিজের চোখে দেখার পর আমার ধারণা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। সো আমি আবার কোনো ব্লগ বানাচ্ছি না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনার জন্য আমি কোনো ব্লগ না, আমি আপনাকে আজকে একটা গল্প শোনাবো। আগেই বলেছি সেন্ট মার্টিন যাওয়ার পর আমার ব্লগ করার মরেছিলাম না। জায়গাটা আসলে অসাধারণ। তো আমার কয়েকটা ভিডিও আর ছবি দিয়ে চালিয়ে দেওয়া যাক। এই ভিডিওটা এক প্রকার ব্লগ, সিনেমাটোগ্রাফি আর ডকুমেন্টারি জগৎ হতে যাচ্ছে।
সেন্ট মার্টিন টপিকে প্রচুর ব্লগ দেখেছি আমি। বেশিরভাগ ব্লগে ওখানকার রিসোর্ট, পরিবেশ এসব সম্পর্কে বলা আছে। তো এসব দেখার পর আমার আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, সেন্ট মার্টিন জাস্ট এটুকুই। বাট নিজের চোখে দেখার পর আমার পুরো ধারণা পাল্টে গেছে। সো আমি ঠিক করেছি যে আমার এই ভিডিওতে আমি রিসোর্ট আর পরিবেশ সম্পর্কে তেমন কিছু বলবো না। আমি আপনাকে এমন একটা গল্প শোনাবো যা আপনাদেরকে এর আগে কেউ শোনায়নি। আমার 3টা জিনিস খুবই অপছন্দ: পানি, মাছ আর ছোটো ছোটো পিচ্চি। তো এই ভ্রমণে এই 3টা জিনিস আমার খুবই মনে ধরেছে, মানে আমার খুব ভালো লেগেছে। এই 3টা জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করেছে এবার। হ্যাঁ, প্রথমে যদি পানির কথা ধরি, আমি সাঁতার পারি না, সেহেতু হ্যাঁ, আমার পানি সাধারণভাবে পছন্দ না। কিন্তু এবার ভ্রমণে গিয়ে আমি যথাসম্ভব পানির ভিতর পা ডুবে বসে থাকার চেষ্টা করেছি। আমার কোনো একটা কারণে বেশ ভালোই লাগছিল। আর মাছের কথা দেখলে, আমি মাছের কাঁটা বাছতে পারি না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি মাছের কাঁটা বাছতে পারি না। তো হ্যাঁ, ওই দিক থেকে মাছও ধরা গেল। আর ছোটো ছোটো পিস্তিদের কথাটা আমি পরে বলবো, কারণ ফর দ্য সেক অফ দ্য স্টোরি। ইয়া, সো ইয়া, টিউন ইন অ্যান্ড আমার স্টোরি টেলিং তেমন একটা ভালো না, বাট ট্রাইং আই গেস। গল্প শুরু করার আগে একটা জিনিস খুব ভালো করে বলে রাখা দরকার: সেন্ট মার্টিন কিন্তু আপনাদের কোনো নিয়মিত ট্যুরিস্ট স্পট না। এটা একটা গ্রাম, এটা কিছু মানুষের বাসস্থান। এই জায়গাটা, মানে গ্রামটা, আপনাদের আতিথেয়তার জন্য 2 মাস সেজে ওঠে। এই 2 মাসে আপনার আতিথেয়তার জন্য এরা কোনো অভাব রাখে না। আপনার জন্য যেটা শুধুমাত্র একটা ভ্রমণ, সেটা এদের কাছে একটা বেঁচে থাকার যুদ্ধ। আপনার কাছ থেকে এরা 2 মাসে যা উপার্জন করে, সেটা দিয়ে এদের সারা বছর চালাতে হয়। অভাবের নিত্যদিনের সঙ্গী। হ্যাঁ, এখানকার পরিবেশই খুবই সুন্দর, আসলে সুন্দর। আমি এই জায়গাটা খুবই এনজয় করেছি। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটা হলো এখানকার মানুষগুলো এবং মানুষের মনগুলো এই জায়গার চেয়ে আরও বেশি সুন্দর। এখানকার মানুষদের মধ্যে আমি মিয়ানমারের প্রচুর লোক দেখেছি, এবং আমি চমৎকার একটা বিষয় লক্ষ্য করেছি যে এখানকার মানুষগুলো সৎ এবং খুবই ধার্মিক। হ্যাঁ, এরকম একটা অভাবের দ্বীপে আপনার স্রষ্টার উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রকৃতি আপনার কাছ থেকে সবগুলো উপায় কেড়ে নেয়। এখানে আমার প্রচুর ক্ষুদে ব্যবসায়ী চোখে পড়েছে। প্রচুর বললে ভুল হবে, আমি এমন একটা শিশু খুঁজে পাইনি যে কোনো প্রকার পেশার সাথে সম্পৃক্ত না। কেউ গান গাইছে, কেউ বাদাম বেচছে, কেউ মালা বিক্রি করছে, কেউ বা হোটেলে কাজ করছে। কিন্তু এখানে সবাই কোনো না কোনো কিছু একটা সাথে সম্পৃক্ত। আতিথেয়তার এই বিশাল আয়োজন দেখেই মোটামুটি অনুমান করা যায় যে সারা বছর এতে কীভাবে কাটে, এদেরকে অভাবের সাথে কীভাবে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। বাক্স বাদাম বিক্রি করা একটা ছেলের সাথে আমার কথা হয়। সে লাঠিতে করে নিয়ে বেরিয়ে বাক্স বাদাম বিক্রি করেছিল। তার সাথে আমার কথা হয়। তো তার সাথে কথা বলে আমি তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে বেশ মোটামুটি একটা ভালো ধারণা পাই। তার বাবা ডাব বিক্রি করে, আর সে বাক্স বাদাম বিক্রি করে, আর তার মা হলো গৃহিণী। সে আমি তখন তার সাথে কথা হয়েছিল এই কখন, সম্ভবত দুপুর 2টা। এই দুপুর 2টায় তার উপার্জন ছিল সারাদিনে মোট 400 টাকা। 400 টাকা না, 380 টাকা। আমার কাছে বলছিল যে ভাই আর 20 টাকার বাক্স বাদাম কেনেন, তাহলে আমার 400 টাকা পূরণ হয়ে যাবে। তো তার কাছে শুনছিলাম যে সেই টাকা দিয়ে কী করে, সেই টাকা সব টাকা তার মায়ের হাতে তুলে দেয়। আর হ্যাঁ, এই 2 মাসে তারা পুরো পরিবার নিয়ে এই অভাবের সাথে যুদ্ধে নামে। এখন আপনি যদি এই দ্বীপ বাদে অন্যান্য জায়গায় দেখেন, মানে শিশু শ্রমিক সব জায়গায় আছে। তাদেরকে আমি অনেককেই দেখেছি যে তারা এই তাদের নিজের উপার্জন করা টাকা দিয়ে মা বাবার কাছে দিয়ে এত দূরে থাক, তারা সিগারেট, বিড়ি, হ্যান ত্যান এসব কিনে টিনে খায়। কিন্তু এখানে তাদের বেঁচে থাকার একটা ইচ্ছা আছে, তাদের জীবনে একটা লক্ষ্য আছে। সেটা এদের ভাবসাব দেখে মোটামুটি বোঝা যায়। এরকম হাজারো মানুষের হাজারো গল্প লুকিয়ে রয়েছে এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে। হ্যাঁ, এই দ্বীপে আসলে আপনাকে বেশ ভালোই খরচ করতে হবে। আপনি অতিরিক্ত আতিথ্যতা পাবেন, তার বদলে আপনাকে অতিরিক্ত একটু খরচ করা লাগবে। কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা করতে হবে, কারণ এখানে
আপনার জন্য এটা শুধুমাত্র একটা ভ্রমণ, কিন্তু তাদের জন্য যারা যে দ্বীপে রয়েছে তাদের জন্য এটা হলো একটা বেঁচে থাকার যুদ্ধ। আমি সেন্ট মার্টিনের প্রকৃতির বর্ণনা আর রিসর্টের বর্ণনাটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়নি যে সেটার কোনো দরকার আছে। মানে আপনি সবগুলো ভিডিওতেই তো দেখেন, বোরিং লাগে না? বোরিং লাগে প্রচণ্ড রকমের। এটা আমার প্রথম ভিডিও যেটা পিছনে আমি একটু সিরিয়াসলি একটু কাজ করেছি, একটু শ্রম দিয়েছি। এটা ফার ফ্রম পারফেক্ট না, ফার ফ্রম পারফেক্ট বললে ভুল হবে, এটা ফার ফ্রম এনাফ, কিন্তু সেটা ম্যাটার করে না। আমি যে গল্প আপনাকে শোনাতে চেয়েছিলাম সেটা আপনাকে কম বেশি শোনাতে পারিছি। হ্যাঁ, আমার মাথার ভিতর যা রয়েছে সেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, কিন্তু আশা করছি আপনি মোটামুটি সারমর্মটা বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যেন কপিরাইট খাওয়া না লাগে সেদিন আমি আরেকটা কাজ করে রেখেছি। এনজয়। আমারে মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এ সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে, ওই রব দেখিয়া মনকে জোড়ায় সুখের বন্দি লাগে। আরে পারতাম যদি যাইতে যেতাম এই সাগরে পারে, দিনকুমালা খাইতে কাটাই দিতাম দিতাম তারে। আমারে মন বসে না শহরে, কতক্ষণ বলবা, হ্যাঁ মুখ দিয়ে মুখ টানা লাগবে না তোমার।